আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের হুমকি, আবার তার সঙ্গে শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূসও গ্রেপ্তার হবেন। বাংলাদেশের বিরুদ্ধে মামলা ভারতের, তিনটি যেন কেমন উদ্ভট লাগছে না? কিন্তু এটা উদ্ভট নয়, সবগুলো একই সুতোয় বাঁধা। আজকের প্রতিবেদন এই সুতো নিয়ে, এই সুতোয় যে কটা জিনিস বাঁধা আছে, দুটি বিষয় অন্তত এখানে বাঁধা। প্রথম ঘটনা দুটো আলাদা দেশের আলাদা মানুষ নিয়ে আলোচনা, এবং দ্বিতীয় ঘটনা ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে হেগ শহরের, নেদারল্যান্ডসের হেগ, সেই শহরের আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এমন একটা উদ্ভট খবর থাকবে শেষে। প্রথম ঘটনায় আগে আসি। আগেই বলেছি, প্রথম ঘটনাটির কেন্দ্রে দুটি আলাদা দেশের আলাদা মানুষ আছেন। আলাদা দেশ, আলাদা মানুষ, কিন্তু বিষয়ের মধ্যে আছে অদ্ভুত মিল। আলোচনার একদিকে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, আর অন্যদিকে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের সঙ্গে আর যে নামটি আছে, শুনলে চমকে যাবেন। তার নামটাও থাম্বনেলে রেখেছি, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সারিতে। কেন তার নাম? কারণ অভিযোগ তাদের একই রকমের, বলছি পরে। নেতানিয়াহুকে নিয়ে একটি খবর হয়তো আপনাদের অনেকের চোখে পড়েছে। খবরটি হলো, হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার, তিনি দুদিন আগে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং তুলে দেওয়া হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হেফাজতে, আইসিসি। কেন এই কথা বললেন? কারণ আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারি আদালত, যা যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ইত্যাদির নিষ্পত্তি করে। নেদারল্যান্ডসের হেগ শহরে এর হেডকোয়ার্টার। এই আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে দায়ের করা গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচনা করে আইসিসি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল ও হাঙ্গেরি, এই দুই দেশই আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার। তাই আইন অনুযায়ী হাঙ্গেরিতে পা রাখলে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেপ্তার করতে নিয়ম অনুযায়ী বাধ্য হাঙ্গেরি। প্রসঙ্গত, আগের প্রধানমন্ত্রী হাঙ্গেরির, যিনি সদ্য নির্বাচনে পরাজিত হয়েছেন, তার আমন্ত্রণে নেতানিয়াহুর সামনের মে জুন মাসে হাঙ্গেরিতে যাওয়ার কথা আছে। কিন্তু নতুন প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির পর যেতে পারবেন কিনা সন্দেহ। যদি যান, তাহলে তাকে গ্রেপ্তার করার সাহস হাঙ্গেরি দেখাতে পারবে কিনা সেটাও দেখা যাবে। এটা তো গেল নেতানিয়াহু ও তার প্রতিরক্ষার ব্যাপার, মন্ত্রীর ব্যাপার। কিন্তু এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসেরই বা ওদের সঙ্গে একসাথে দাঁড়িয়ে থাকার সম্পর্কটা বা কি? বলছি সেই সম্পর্কের কথা। দেখুন, আইসিসি ও আইসিজে, আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই দুটোই জাতিসংঘের শাখা সংস্থা। আইসিসিতে ব্যক্তির অভিযোগে ব্যক্তির বিচার হয় ফৌজদারি আদালতের আইন মোতাবেক,
আর আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য এক রাষ্ট্রের দায়ের করা মামলার বিচার হয়। অর্থাৎ আইসিসিতে আমি আপনি যে কেউ মামলা করতে পারি আমাদের কারোর বিরুদ্ধে, আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু একটা দেশ, তারা মামলা করতে পারে। এই প্রসঙ্গে উঠে এসেছে ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করছে, সেই প্রসঙ্গে পরে যাচ্ছে। নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য, সঙ্গে ছিল গাজায় গণহত্যার অভিযোগ। আইসিসির বিচারকরা এই অভিযোগের মধ্যে সারবত্তা খুঁজে পেয়েছেন এবং যাকে বলে রিজনেবল এভিডেন্স টু বিলিভ সেগুলো পেয়েছেন এবং তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া যেতে পারে। 2024 সালের নভেম্বরে এই নেতানিয়াহু এবং তার মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। বিচারকরা বলেন অভিযোগগুলোর পক্ষে রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত ভিত্তি আছে, তাই গ্রহণ করা হয়েছে মামলা। মামলার বিবরণ 2024 সালের 20 মে আইসিসি প্রসিকিউটর যারা মামলা করে তারা পরোয়ানার জন্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। 21 নভেম্বর 2024 মানে 2-3 মাস পরেই, মাস চারেক পরেই প্রি ট্রায়াল চেম্বার তারা পরোয়ানা জারি করে কাগজপত্র নথিপত্র সব দেখে। কিন্তু অভিযুক্তদের আদালতের হেফাজতে না আনা যাওয়ার ফলে বিচার শুরু হয়নি। আসামিদের তো হাজির করতে হবে। এটা তো আর এমন নয় যে বাংলাদেশে ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনা হাজির নন তবু তার বিচার হয়ে গেল, সেখানে তা হয় না। আইসিসি কাউকে দোষী সাব্যস্ত করার আগে পরোয়ানা জারি করে, তারপর বিচারকদের কাছে যদি যুক্তিসঙ্গত ভিত্তি থাকে তাহলেই পরোয়ানা জারি হয়। এরপর তাকে সেখানে হাজির করে তার বক্তব্যটা শোনা হয়। এবার আসি এবং তারপরে বিচার প্রক্রিয়া চলতে থাকে। এবার আসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগে। আদালত বলেছে গাজায় তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পর্যাপ্ত প্রামাণিক ভিত্তি আছে। অভিযোগের মধ্যে আছে বেসামরিক জনগণকে অনাহারে রাখা, খাদ্য, জল, ওষুধ, জ্বালানি ও মানবিক সহায়তা বাধা সৃষ্টি করা, বেসামরিক জায়গায় বোমের আঘাত, সেখানে আক্রমণ করা, নিপীড়ন এবং আরো নানা রকমের অমানবিক কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তার চরিত্রও অনেকটা একই। তার বিরুদ্ধে উঠেছে গণহত্যা, মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগ। যুদ্ধ কোথায় এ প্রশ্ন করতে পারেন কেউ। কেন? জুলাই ষড়যন্ত্রে কুশীলভরা তো হাসিনা হটাও অভিযানকে যুদ্ধ হিসেবেই দেখেছে। আর তা দেখেছে বলেই তো যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত যে ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনার বিচার করেছে এবং শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে। অপরাধ যে সাংঘাতিক সেটা শাস্তির ধরন দেখলে বোঝা যায়। আপনারা কজন জানেন জানি না, তবে ঘটনা হলো এই অপরাধগুলো নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসিতে যে মামলা হয়েছে সেটাও কিন্তু 2024 সালে, অর্থাৎ নেতানিয়াহু যে বছর মামলা হয় তার বিরুদ্ধে ওই একই বছরে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘিরে আইসিসিতে অভিযোগপত্র বা আর্টিকেল 15 কমিউনিকেশন জমা পড়ার খবর আছে। কারা করেছিল এই মামলা? 2024 সালের অক্টোবরে যুক্তরাজ্য ভিত্তিক আইনজীবীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চেয়ে প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার কিছুদিন পরে সেই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। অথচ হাসিনার বেলায় আইসিসি কোনো উচ্চবাচ্য করছে না কেন? কেউ কেউ বলতে পারেন ভারত হাসিনাকে রক্ষা করছে, যেমন ভাবে তার জীবন বাঁচিয়েছে
তেমন ভাবে তাকে মামলার হাত থেকে বাঁচাচ্ছে। একদম ভুল কথা স্যার। ভারত ওই আদালতের সদস্যই নয়, বাংলাদেশ সদস্য। 2010 সালে সই করে শেখ হাসিনা ওই আদালতের সদস্য হয়েছে। ভারত সদস্য হলো আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের, যারা এইসব ক্রিমিনাল অপরাধ ব্যক্তির বিরুদ্ধে এসবগুলো দেখে না। তাহলে কি কথা নিশ্চিত করে বলা যায়? বলা যায় একটাই কথা, যে শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ে আসা অভিযোগগুলো মন গড়া, তাদের কোনো প্রামাণিক ভিত্তি নেই। শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাই তার বিরুদ্ধে এইসব মামলা করা হয়েছে, মিথ্যা মামলা। অনেকেই এখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গ তোলেন, সেটি তোলা স্বাভাবিক, কিন্তু এখানে একটি বড় পার্থক্য আছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত, আইসিসি একটি আন্তর্জাতিক স্থায়ী ফৌজদারি আদালত। দুই প্রতিষ্ঠানের এখতিয়ার, পদ্ধতি, প্রক্রিয়া, গ্রহণযোগ্যতার মানদণ্ড, প্রমাণের ব্যবহার সব এক নয়। কিন্তু আর তবে কিছু সত্যি তো থাকে দেশভেদে, অর্থাৎ সাদা যা তা এখানেও যেমন সাদা, অন্য দেশেও তাই সাদা, তার রং পাল্টে যায় না। কাল ভেদে সেগুলো একই থাকে, কখনো পাল্টায় না। সমস্ত দেশের মানুষই মনে করে সূর্য পূর্ব দিকে তাকে দেখা যায় উঠতে, কিন্তু সূর্য কখনো অস্ত যায় না, সূর্য সবসময় থাকে, আমরা তাকে দেখতে পারি না। এগুলো একটা সত্য। এই সত্য সব দেশ ভেদ, কাল ভেদ একই থাকে, পাল্টায় না। তাহলে তাহলে কেন কেন মামলা করা হয়েছে? আইসিসির বিরুদ্ধে মামলা শেখ হাসিনাকে তোলা, তাকে কোন রকম পরোয়ানা তার বিরুদ্ধে জারি হয়নি। তার একটাই কারণ, ওই যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই, মিথ্যে, ওগুলো ম্যানুফ্যাকচার্ড। তাই শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পরোয়ানার মুখোমুখি হতে হচ্ছে না এবং হবেও না, জেনে রেখে দিন। তাহলে একটাই কথা, যে বাংলাদেশের যে ক্রাইম ট্রাইব্যুনাল, তার বিচার অবৈধ, তার বিচার ষড়যন্ত্রমূলক। এবার আসি আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেই প্রসঙ্গের আলোচনায়। সামাজিক মাধ্যমে বিশেষ করে দু একজন আমার সধর্মী ইউটিউবার একটা কথা খুব বলছেন কয়েকদিন ধরে, সেটা হলো হাসিনার বিষয়টিকে নিয়ে নাকি আইসিজিতে মামলা করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। আর এই ব্যাপারে নাকি হাসিনার সঙ্গে দেখা করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক মনু সিংভি এরা নাকি বলেছেন হ্যাঁ হ্যাঁ এটা করা দরকার। কোত্থেকে যে গল্পের গরুর গাছে ওঠার এক চরম উদাহরণ এই গল্প। এসব আজগুবি কাহিনীর জন্ম কোথায়, কার উর্বর মস্তিষ্কে, কে জানে। এমন গল্প করতে নিয়ে আলোচনা করতে ইচ্ছে হয় না। শুধু মুদ্রা কথাটি বলে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে ভারত হাসিনার ব্যাপারে কেন কোনো ব্যাপার নিয়েই কোনো আদালতেই যাবে না। যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বড় কোনো অভিযোগ থাকে, ভারত সেটা নিজেই মিটিয়ে নেবে। সেই নিজেই মিটিয়ে নেওয়াটা কিভাবে, কোন পথে, সেটা ভারত দেখবে। ঠিক আছে? আর হাসিনার ব্যাপার নিয়ে তো কোনো আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। সে কে হরিশ সালভে, তাকে, তিনি যদি ভারতের, যদিও তিনি নন ভারতের সলিসিটর জেনারেল, তিনি নন, কিন্তু তার নাম অনেকেই বলছে সলিসিটর জেনারেল হিসেবে তার ছবি দিচ্ছে। এটা তাই নয়, তিনি স্বাধীন আইন ব্যবসায়ী। ভারতের সলিসিটর জেনারেল তিনি নন। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি কিন্তু এইসব বিষয়ে কোথাও নেই। সুতরাং একটাই কথা শেষে বলে যাই, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো মামলা করবার কথা চিন্তাই করছে না। যারা গল্পের গরুকে গাছে চড়িয়ে এইসব গল্প বাজারে ছাড়ছেন, তারা কোন উদ্দেশ্যে ছাড়ছেন সেটা তারাই জানেন। আপনারা হয়তো আঁচ করতে পারবেন, আমি কিছু বলবো না। এখানেই রাখছি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই
দেশে নানা রকম সংকট শুরু হয়েছে। এই সংকটের মধ্যে ধরুন আপনি ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেন, কিংবা আপনি হাতে যে ফোনটা দিয়ে কথা বলেন সেই ফোনটা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেলেন, তাহলে আপনার কেমন লাগবে অনুভূতিটা একবার চিন্তা করুন তো। কিংবা আজকে এই মুহূর্তে যদি দেখেন একটি দেশের কথা, ইরান আজকে প্রায় 2.5 মাস হতে চললো কোন ইন্টারনেট সেবা নাই, সেখানে ইন্টারনেট শাটডাউন চলছে যুদ্ধ পরিস্থিতির কারণে। তাদের জীবন বেঁচে থাকা কিভাবে চলছে আপনি একটু চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আজকে বাংলাদেশও কিন্তু বহুমুখী সংকটে পতিত হয়েছে। বাংলাদেশের মানুষ কোন পাপ করেছে আমি বলবো না যে অমুক দল তমুক দলে এসে ইত্যাদি, এগুলো আর বলার সময় নেই। আমরা কিন্তু দেখেছি পৃথিবীতে ব্যাপক ভয়াবহ সংকট মুহূর্তেও আমরা কিন্তু টিকেছিলাম, বেঁচেছিলাম। কোভিড কাল, করোনা কাল, আমরা কিন্তু বুঝতেই পারিনি যে করোনা কালে এত সংকটের মধ্যেও আমরা কিভাবে মাথা উঁচু করে টিকেছিলাম। সেই সময় বাংলাদেশে কিন্তু একটা সরকার ছিল। আজকে যদি ওই সরকারের প্রশংসা করি তাহলে ওই সরকারের দোষর হয়ে যাব। যেটি ভালো সেটি বলতে হবে। আজকেও একটা সংকট তৈরি হয়েছে, অভ্যন্তরীণ সংকট। আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 বছরের ইউনূসের দুঃশাসনের দেশকে লেজে গোবর অবস্থা। অন্যদিকে মধ্যপ্রাচ্য, ইরান বা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংকটটা দারুণভাবে বেড়ে গেছে। আজকে আমরা প্রতি পদক্ষেপে আপনি প্রত্যেকটা পা ফেলবেন, আপনি সমস্যার গভীরে ঢুকে যাবেন বা ঢুকে যাচ্ছেন। এই নানা সমস্যার মধ্যে একটা নতুন সমস্যার উদ্ভব হয়েছে, কয়েকদিন আপনারাও খেয়াল করছেন। আজকে এটি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম বণিক বার্তা একটা রিপোর্টও করেছে বিষয়টা নিয়ে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক। কিভাবে বিপর্যস্ত হতে পারে আপনার অভিজ্ঞতা আমরা বুঝতে চেষ্টা করব, এবং আমরা দেখতে চাই যে আসলে কিভাবে আমরা ইন্টারনেট এবং মোবাইল সেবা থেকে বিচ্ছিন্ন হতে পারি বা হয়ে যেতে বসেছি। প্রায় আমরা গভীরে যেতে চাই। চলুন, আমাদের বলতেই হয় নেটওয়ার্ক বিপর্যয়, অন্ধকারে ডুবছে কি যোগাযোগ ব্যবস্থা। আপনারা কি খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে মোবাইলে কথা বলতে গিয়ে হুটহাট কল ড্রপ হচ্ছে, কিংবা 4G নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইন্টারনেট কাজ করছে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের জীবন যেখানে পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল, সেখানে যদি হঠাৎ মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায় তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা কি কল্পনা করতে পারছেন? বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে এখন ঠিক এই খাদের কিনারে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মোবাইল অপারেটররা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে অপারেটরদের সংগঠন এমটব সরাসরি বিটিআরসি কে চিঠি দিয়ে জানিয়েছে সরকারের হস্তক্ষেপ ছাড়া নেটওয়ার্ক চালু রাখা সম্ভব নয়। কেন আমাদের মোবাইল নেটওয়ার্ক এই চরম ঝুঁকির মুখে এবং এর থেকে উত্তরণের পথই বাকি? পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ বা পিজিসিবির তথ্য বলছে গত কয়েকদিনে দেশে লোডশেডিং এর মাত্রা আকাশ ছোঁয়া। বৃহস্পতিবার লোডশেডিং এর পরিমাণ ছিল 1923 মেগাওয়াট, আর শনিবার বিকেলেও 1300 মেগাওয়াটের ঘাটতি দেখা গেছে। এখন প্রশ্ন হতে পারে বিদ্যুতের সাথে নেটওয়ার্কের সম্পর্ক কি? মোবাইলের প্রতিটি টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন সচল রাখতে বিদ্যুৎ লাগে। যখন বিদ্যুৎ থাকে না তখন ব্যাটারি বা জেনারেটর দিয়ে এগুলো সচল রাখতে হয়, কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছে, আর জেনারেটর চালানোর জন্য পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ডিজেল। এমটব জানাচ্ছে পরিস্থিতি এখন আর অপারেটরদের নিয়ন্ত্রণে নেই। তারা বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল বারীকে চিঠিতে স্পষ্ট জানিয়েছেন এটি একটি গুরুতর ও ক্রমবর্ধমান সংকট। চলুন কিছু তথ্য দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রধান 3টি অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিদিন কি পরিমাণ জ্বালানি লাগছে জানেন? সব মিলিয়ে দৈনিক প্রয়োজন 52,425 লিটার ডিজেল এবং 19,859 লিটার অকটেন। গ্রামীণফোন 28,079 লিটার ডিজেল, রবি 13,140 লিটার ডিজেল, বাংলালিংকের 11,206 লিটার ডিজেল প্রয়োজন।
এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার জানিয়েছেন, একটি ডেটা সেন্টার সচল রাখতে প্রতি ঘন্টায় 500 থেকে 600 লিটার ডিজেল লাগে। প্রতিদিন একটি ডেটা সেন্টারের পেছনে 4000 লিটার জ্বালানি খরচ হচ্ছে। কিন্তু সমস্যা হলো স্থানীয় পেট্রোল পাম্পগুলো এই বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পারছে না। ফলে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এখন এক অসম্ভব যুদ্ধে পরিণত হয়েছে। রবির চিফ অপারেটর অফিসার শাহেদ আলম জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জেনারেটর চালানো কোনোভাবেই টেকসই সমাধান নয়। আবার জ্বালানি পরিবহনে মাঠ পর্যায়ে নানা জটিলতা আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে জ্বালানি টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারছে না। আপনারা হয়তো ভাবছেন যে একটি টাওয়ার বন্ধ হয়ে গেলে সেই এলাকা নেটওয়ার্ক পাবে না, কিন্তু সমস্যাটা আরো গভীরে। মোবাইল অপারেটরদের আছে সুইচিং সেন্টার বা ডেটা সেন্টার, একে বলা হয় নেটওয়ার্কের মস্তিষ্ক। এমটব মহাসচিবের ভাষ্যমতে ডেটা সেন্টার থেকেই ট্রাফিক রাউটিং বা কন্ট্রোল হয়। যদি কোনো কারণে এই ডেটা সেন্টারগুলোতে জ্বালানির অভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়, তবে কল, ইন্টারনেট, SMS সব একসাথে স্তব্ধ হয়ে যাবে। এর প্রভাব পড়বে সরাসরি আমাদের ডিজিটাল অর্থনীতিতে। ব্যাংকিং লেনদেন, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, এমনকি জরুরি OTP পাওয়াও বন্ধ হয়ে যাবে। গ্রামীণফোনের তানভীর মোহাম্মদ এবং বাংলালিংকের তৈমুর রহমান দুজনেই একটি বিষয়ে জোর দিয়েছেন, টেলিকমকে অগ্রাধিকারমূলক জরুরি সেবা হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ হাসপাতালে যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগে, তেমনি এই ডিজিটাল মেরুদণ্ড সচল রাখতেও বিশেষ অগ্রাধিকার প্রয়োজন। বিটিআরসির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারের সংখ্যা প্রায় 18 কোটি 58 লাখ, আর ইন্টারনেট ব্যবহার করে 11 কোটির বেশি মানুষ। দেশের 88% বেশি মানুষ মোবাইল ফোনের উপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে দুর্যোগ মোকাবেলা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। পরিস্থিতি বিচার করে এমট্যাপ কিছু দাবি জানিয়েছে। 1. ডেটা সেন্টার ও গুরুত্বপূর্ণ টাওয়ারে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দিতে হবে। সরাসরি ডিপো থেকে জ্বালানি সংগ্রহের সুযোগ দিতে হবে। জ্বালানি পরিবহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিশ্চিত করতে হবে। আসার কথা হলো, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী বিষয়টি গুরুত্ব স্বীকার করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, মোবাইল নেটওয়ার্ক এখন আর বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার মৌলিক অনুষঙ্গ। জ্বালানি সংকট অবশ্যই একটি বৈশ্বিক ও জাতীয় সমস্যা, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে পুরো দেশকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। সরকার, জ্বালানি বিভাগ এবং অপারেটরদের মধ্যে এখনই যদি কার্যকর সমন্বয় না হয়, তবে আমাদের এই ডিজিটাল কানেক্টিভিটি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং এই অন্ধকার কাটিয়ে আমরা নিরবিচ্ছিন্ন সেবায় ফিরতে পারবো। আপনার এলাকায় নেটওয়ার্ক বা বিদ্যুতের অবস্থা কেমন? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।